রোহিঙ্গা সম্মেলনে যোগ দিতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা। গণহত্যা দিবসে উখিয়ায় সমাবেশ, প্ল্যাকার্ড ফেস্টুনে দেশে ফেরার আকুতি। খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ইজি বাইকের ৩ যাত্রী, আহত ২ জন হাসপাতালে ভর্তি, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস। সিলেটে লুট হওয়া সাদা পাথর ফিরিয়ে দেওয়ার শেষ দিন আজ। ১৩ লাখ ঘনফুট পাথর উদ্ধার, চলছে প্রতিস্থাপনের কাজ। এবং ৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জের সার কারখানা, উৎপাদন কমিয়ে আমদানিতে কমিশন, বাণিজ্যের জন্য গ্যাস বন্ধ রাখার অভিযোগ। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমেয়া রাত্রি। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন চলছে আজ। সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। অংশ নিয়েছেন দেশ বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা। এ নিয়ে আরও জানাতে কক্সবাজারের ইনানি থেকে যুক্ত হয়েছেন নাজমুস সাকিব। সাকিব, সম্মেলনের আজকের সেশনে কি কি থাকছে, রোহিঙ্গা প্রত্যাবাসনে আগত অতিথিরা কি বলছেন? At the beginning of this inauguration, may I now রাত্রি প্রধান উপদেষ্টা কিন্তু ঠিক কিছুক্ষণ আগে সম্মেলনের স্থলে এসেছেন এবং তার সঙ্গে আমরা কিন্তু বিভিন্ন যারা প্রতিনিধি তাদেরকেও দেখেছি এবং ঠিক তার আগেই কিন্তু অন্তত প্রায় 40টি দেশের যারা প্রতিনিধি তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং গতকালকেও কিন্তু তারা এখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ 2 দিনের যে সংলাপ সেটা কিন্তু আজকে দ্বিতীয় দিন এবং আজকে বেশ কিছু বিষয় কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। বলা যায় যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কতটা দ্রুত করা যায় সেই বিষয়ে আলোচনা হওয়ার কথা এবং তাদের আসলে যে এর আগে যে জেনোসাইড হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, সেই ব্যাপারে যে মামলা হয়েছে আইসিতে, সেই মামলার আসলে অগ্রগতি কতটুকু সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনার কথা। যদিও আমরা দেখেছি যে এর আগে আসলে প্রধান উপদেষ্টার তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে রোহিঙ্গাদের কত দ্রুত নিরাপদ প্রত্যাবাসন করা যায় এবং পরবর্তী ঈদ যাতে তারা তাদের নিজ দেশে ফেরত গিয়ে করতে পারেন সেই ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা যদিও দেখেছি যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টা বারবারই আসলে পিছিয়ে যাচ্ছিল এবং আন্তর্জাতিক অঙ্গনেও সেটা নিয়ে কিন্তু বারবার আসলে বাংলাদেশের তরফ থেকে সরব হওয়ার চেষ্টা করা হচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই সংলাপের আয়োজন করা হয়েছে যেখানে বিভিন্ন দেশের যারা প্রতিনিধি এবং বাংলাদেশের যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন এবং অন্তত প্রায় গতকালকে আমরা দেখেছি প্রায় 100 খানেক রোহিঙ্গা কিন্তু তাদেরকে এখানে উপস্থিত রাখা হয়েছে এবং আজকেও সেটাই একই ব্যাপারটি করা হয়েছে এবং রোহিঙ্গাদের একেবারে সরাসরি কথাবার্তা, অর্থাৎ তাদের আসলে কি সমস্যা কিংবা তাদের যে আকুতি সেটা কিন্তু আমরা গতকালকে ফুটে উঠতে দেখেছি এবং সেখানে তারা আসলে বারবারই বলছিলেন যে বাংলাদেশ আসলে তাদের দেশ নয়, তাদের দেশ হচ্ছে মিয়ানমার এবং সেখানেই যাতে তাদেরকে দ্রুত প্রত্যাবাসন করা হয় এবং তাদেরকে ফেরত পাঠানো হয় সেই ব্যাপারে তারা কিন্তু আসলে বারবার আকুতি জানাচ্ছিলেন। যদিও আমরা জানি যে প্রায় 13 লাখ রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে আছে এবং সাম্প্রতিক কালে কিন্তু প্রায় 90,000 থেকে 1 লাখ রোহিঙ্গা অপেক্ষমান আছে আরও বাংলাদেশে প্রবেশের জন্য। আমরা যদিও গতকালকে ডেপুটি প্রেস সেক্রেটারি যিনি আজাদ মজুমদার তিনি কিন্তু বলছিলেন যে যারা আসলে অপেক্ষমান রয়েছে তাদেরকে বাংলাদেশে ঢোকার ব্যাপারে আসলে নতুন করে সুযোগ দেওয়ার কোনো পরিকল্পনায় বাংলাদেশ সরকারের নেই, যার ফলে সীমান্তেও বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং সেই ব্যাপারটি নিয়ে দেখেছি যে এই যে 13 লাখ রোহিঙ্গা তাদের কত দ্রুত নিরাপদ প্রত্যাবাসন করা যায় সেই ব্যাপারে বাংলাদেশের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং 3 দিনের যে সংলাপ সেই সংলাপটি আজকের দ্বিতীয় দিন এবং পরবর্তীতে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু আরেকটি সংলাপ সেপ্টেম্বর মাসে আরেকটি আন্তর্জাতিক সম্মেলন যেটা নিউ ইয়র্কে হওয়ার কথা সেখানেও কিন্তু এই বিষয়ে আলোচনার কথা রয়েছে এবং পরবর্তীতে দোহাতে আরেকটি কনফারেন্স হওয়ার কথা, সেখানেও কিন্তু এই রোহিঙ্গা ইস্যুতে কথাবার্তা হওয়ার একটি সম্ভাবনা আছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ আসলে চাচ্ছে যে দ্রুত যাতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন করা যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টা একেবারে ভালোভাবে তুলে ধরার যে প্রচেষ্টা সেটা কিন্তু বাংলাদেশের আছে। যদিও কিছুদিন আগে প্রধান উপদেষ্টার তরফ থেকে বলা হয়েছিল যে রোহিঙ্গাদের যে সহযোগিতা
সহযোগিতা, অর্থায়ন, আন্তর্জাতিক যে সহযোগিতা সেগুলো কিছুটা কমছে এবং যার ফলে এটা একটা সংকট কিন্তু তৈরি করছে। এর কারণে আসলে অর্থনৈতিক যে সহযোগিতা সেটা যাতে দ্রুত আরো বাড়ানো যায় সেই ব্যাপার নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। আজকে কিন্তু প্রধান উপদেষ্টা উপস্থিত হয়েছেন, সেটা প্রায় 1 থেকে 2 ঘন্টা নাগাদ তিনি কিন্তু এখানে থাকবেন। তিনি যে আজকে 4টি বিষয় আলোচনা হবে সেই বিষয়গুলোতে তিনি কিন্তু শুনবেন এবং বিভিন্ন প্রতিনিধি অর্থাৎ বিভিন্ন দেশের যারা প্রতিনিধিরা আছেন তাদেরও আসলে এখানে তাদের যে বক্তব্য সেটাও রাখার আসলে সুযোগ আছে এবং বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের আমরা রাখতে দেখেছি। ফলে বলাই যায় যে একটি ফলপ্রসূ আলোচনা যাতে তুলে ধরা যায় বৈশ্বিকভাবে সেই প্রচেষ্টা কিন্তু বাংলাদেশের আছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা দেখেছি যে কয়েকশো আসলে ডেলিগেট যারা এখানে অংশ নিয়েছেন তাদেরকে কিন্তু আনা হয়েছে এবং রোহিঙ্গাদের মধ্য থেকে বাছাইকৃত প্রায় 100 জনকে তাদের যে বক্তব্য সেটার জন্য আসলে চেষ্টা করা হয়েছে এবং বলাই যায় যে এই যে রোহিঙ্গা যারা আসলে প্রতিনিধি তারা তাদের বক্তব্য দিবেন এবং আজকে যেহেতু অর্থাৎ 17 সাল থেকে 25 সাল প্রায় 8 বছর পার হয়ে গেল, এই 8 বছর একজন রোহিঙ্গাকে আসলে তাদের দেশে ফেরত পাঠানো যায়নি, সেটা আসলে কতটা নির্বিঘ্নে করা যায় এবং আগামী ঈদের আগে অন্তত কিছু রোহিঙ্গা হলেও যাতে পাঠানো যায় সেই প্রচেষ্টা কিন্তু আসলে বাংলাদেশের আছে। কক্সবাজার থেকে এই ছিল সবশেষ। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কক্সবাজারে চলছে আন্তর্জাতিক সম্মেলন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন নাজমুস সাকিব। খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজি বাইক দুমড়ে মুচড়ে 3 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। ফায়ার সার্ভিস জানায় সকাল 8:30টার দিকে উপজেলার জিলেডাঙ্গা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা এক ইজি বাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ইজি বাইকে থাকা 2 যাত্রী। গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও 1 জনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। এবং আমরা যেটা জানতে পেরেছি, তীব্র গ্যাস সংকটে 6 মাস বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। প্রতিদিন অন্তত 4.5 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। অভিযোগ আছে বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্যের জন্য বছরের বেশিরভাগ সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয় কারখানায়। প্রতি বছর সার উৎপাদনের লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে কারখানাটি। রাশেদ মিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। মেঘনার পূর্ব পারে 500 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত আশুগঞ্জ সার কারখানা। চালু হওয়ার প্রথম দিকে দিনে 1600 টন সার উৎপাদন করলেও এখন কোনোমতে প্রায় 1150 টন ইউরিয়া সার উৎপাদন করতে পারে কারখানাটি। গুণগত মানসম্পন্ন হওয়ায় আশুগঞ্জ সার কারখানায় উৎপাদিত প্রিল্ড ইউরিয়া সার কৃষকদের কাছেও বেশ জনপ্রিয়। প্রায় 750 ডিলারের মাধ্যমে সার পাঠানো হয় আওতাভুক্ত 7 জেলায়। তবে গেল কয়েক বছরে সার উৎপাদনে বিসিআইসির দেওয়া লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে কারখানাটি। মূলত ঘন ঘন যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বছরের বেশিরভাগ সময় গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ থাকে ইউরিয়া উৎপাদন। চাহিদার যোগান দেয়া হয় আমদানি করা সার দিয়ে। উৎপাদন স্বাভাবিক রাখতে না পেরে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সার কারখানাটি। নতুন যন্ত্রপাতি সংযোজন আর নিরবচ্ছিন্ন গ্যাস পেলে আশুগঞ্জ সার কারখানা আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে দাবি উৎপাদন সংশ্লিষ্টদের। এখনও আমদানি নির্ভরতাই রয়ে গেছে। আমাদের সারা দেশের সার কারখানাগুলোকে বন্ধ রেখে আমদানির প্রতি তোড়জোড় চলছে। সরকারি সার কারখানাগুলো বন্ধ রাখা মোটেই উচিত হচ্ছে না। এটা সরকারি সম্পদের ধ্বংস হচ্ছে, যেটা এই জনগণের সম্পদ। তো একটা নতুন সার কারখানা করতে গেলে 20,000 কোটি টাকা লাগবে। তো এই সার কারখানাগুলোকে যদি আমরা কিছু নতুন যন্ত্রপাতি সংযুক্ত করে আবার চালু করতে পারি, এই সার কারখানা দেশের অর্থনীতি অবদান রাখবে এবং আমদানি নির্ভরতা কমাবে।
তবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই পুনরায় গ্যাস পাওয়ার আশা করছে কারখানা কর্তৃপক্ষ। অতি শীঘ্রই গ্যাস সংযোগ দেওয়ার জন্য প্রত্যেকটা বন্ধ কারখানায় এখন আরও আছে যমুনা, শাহজালাল, সিওফেল, এগুলাতে গ্যাস একসাথে দেওয়ার জন্য একটা কমিটি হয়েছে গঠন। অলরেডি ইতিমধ্যে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, আমাদেরকে কিছু কাগজপত্র বলেছে যে আমরা গ্যাস দিলে কতদিনের মধ্যে, আমরা বলছি আমরা 15-20 দিনের মধ্যে গ্যাস দিলে আমরা প্রোডাকশনে যেতে পারবো ইনশাল্লাহ। আশুগঞ্জ সার কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন 600 পিএসআই চাপে প্রায় 48 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। সিলেটের সাদা পাথর থেকে লুট হওয়া পাথর নিজ উৎসকে ফিরিয়ে দেওয়ার শেষ সময় সন্ধ্যা পর্যন্ত। আর 2 দিন আগে জারি করা জেলা প্রশাসনের এই নির্দেশের পরবর্তী সার্বিক পরিস্থিতি জানাতে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, এখন পর্যন্ত নিজ উদ্যোগে কেউ লুট হওয়া পাথর ফিরিয়ে দিয়েছে কিনা, আর মোট কত টন লুট হওয়া পাথর প্রতিস্থাপিত করা হয়েছে সাদা পাথরে, জানাবেন। দেখুন, এটি আসলে সিলেটের যে সাদা পাথরের লুট হওয়া পাথর নিয়ে যখন হইচই শুরু সারা দেশে, তারপর থেকে কিন্তু প্রশাসনের এদিকে উদ্যোগী হয় এটি প্রতিস্থাপনের কাজ। এটি এখনো চলমান রয়েছে। আজকে এখন পর্যন্ত আমরা যে জায়গাটিতে দাঁড়িয়েছি, এটি কয়েকদিন আগেও লুট হওয়ার পর এখানে বড় বড় গর্ত ছিল, সেই গর্তটা ইতিমধ্যে নাই। এখানে অনেক পাথর প্রতিস্থাপন করা হয়েছে। তো গত কয়েকদিনে, প্রায় 7 থেকে 8 দিনে প্রশাসনিক যে উদ্যোগ ছিল, সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত 5,50,000 ঘনফুট পাথর এখানে প্রতিস্থাপন করা হয়েছে। কিন্তু জেলা প্রশাসন থেকে যে তথ্য আমাদেরকে জানানো হয়েছে, সার্বিকভাবে লুট হওয়া পাথরের মধ্যে প্রায় 25 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে, যেগুলো ডাম্পিং স্টেশনে রয়েছে, অর্থাৎ ভোলাগঞ্জের যে 10 নম্বর ঘাট, সেই 10 নম্বর ঘাট থেকে রয়েছে। আমরা 10টার সংবাদে দেখাচ্ছিলাম যে যেখানে পাথর এসে জমা হচ্ছে, সেখান থেকে এই যে ছোট ছোট বার্কি নৌকা আছে, সেই নৌকার মাধ্যমে ঠিক প্রতিস্থাপিত যে জায়গা, অর্থাৎ ভোলাগঞ্জ সাদা পাথরে, এখানে এসে পাথরগুলো প্রতিস্থাপন করা হচ্ছে শ্রমিকদের মাধ্যমে। এবং এখানে সার্বক্ষণিক তদারকি করছে জেলা প্রশাসন, বিশেষ করে উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ যারা দায়িত্বে রয়েছেন, বিভিন্ন জনপ্রতিনিধি, তারাও কিন্তু এই দায়িত্বে রয়েছেন। এখানকার কিছুক্ষণ আগেও আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছেন যে জেলা প্রশাসন থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল 3 দিনের মধ্যে নিজ খরচে যারা পাথর লুট করেছিলেন তাদেরকে নিজ খরচে পৌঁছে দেওয়ার জন্য, সেটি আসলে রাতে আসে। এবং গতকাল রাতে প্রায় 65 ট্রাক পাথর এখানে আনলোড করা হয়েছে এবং সেই পাথরগুলো ধীরে ধীরে এখানে আনা হবে। তো এখানকার প্রশাসনিক কর্মকর্তা যেটি বলছেন যে যেহেতু এটি বিশাল একটি এরিয়া এবং প্রচুর পরিমাণ পাথর লুট হয়েছিল, হয়তোবা পুরো পাথর বা আগের যে প্রাকৃতিক যে সৌন্দর্য ছিল সেটি হয়তোবা পুরোপুরি ফেরানো সম্ভব নয়, কিন্তু যে গতিতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন সেই গতিতে আসলে এখানকার কার্যক্রম চললে কিছুটা না হলেও তার যে সৌন্দর্য সেটা কিন্তু ফিরে আসবে। এবং প্রশাসন আপাতত এদিকেই মনোযোগী হচ্ছে। অন্যদিকে জেলা প্রশাসক যেটি বলছেন যে যেহেতু আজকে সময়সীমা দেওয়া হয়েছে, তারপরে যদি কারো কাছে আসলে এই পাথর উদ্ধার করা হয় বা তাদের অভিযানে আটক করা হয়, সেক্ষেত্রে দোষী যে বা অপরাধী যে, তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, আইনি যে ব্যবস্থা আছে। তো এইভাবেই সিলেটের যে সাদা পাথরের যে লুট হওয়া পাথর সেটি ফিরিয়ে আনা হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি সিভিল প্রশাসনের বাইরেও বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সহ সমন্বিত যে উদ্যোগ, সেই উদ্যোগ আসলে চোখে পড়ার মতো। তো এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী আছেন বা পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তারা বলছেন যে এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন এবং প্রশাসনের এই তদারকি যদি সবসময় থাকে তাহলে হয়তোবা আরো কিছুদিনের মধ্যে সাদা পাথরের তার যে পূর্বের যে রূপ, সেই রূপ তারা ফিরে পেতে পারেন। তো এই ছিল আমার কাছে সাদা পাথর থেকে সর্বশেষ তথ্য। ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। টঙ্গীর তুরাগ নদীতে নতুন বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভারের উপর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে টঙ্গী বাজারের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন, এবং একই সাথে জানতে চাই এই যে যান চলাচলের কোনো সমস্যা হচ্ছে কিনা। আসলে টঙ্গী বাজার একটি প্রাচীন একটি ব্যবসায়িক বাজার এবং প্রায় 100 বছরের পুরনো একটি বাজার, এবং এই বাজারটিকে ঘিরে কিন্তু গাজীপুর সহ আশপাশের রাজধানীর অনেক খুচরা বাজারে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এই বাজার থেকে বাজার সাজার করে থাকেন। তবে এখানে কিন্তু বিআরটি প্রকল্পের আওতায় যে এলিভেটেড যে অংশটি করা হয়েছে ফ্লাইওভার, সেটির ফলে কিন্তু এই বাজারটিতে বেচাকেনা একদম কমে গেছে এবং এই টঙ্গী বাজার এবং যে রাজধানীর সাথে উত্তরার সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে আজকে যে দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন এলাকাবাসী, সেটি মূলত তারা বলছেন যে এই
যে টঙ্গীর যে নদী তুরাগ নদীটি রয়েছে সেই তুরাগ নদীর উপরে তারা একটি বেলি ব্রিজ নির্মাণের স্থায়ী বেলি ব্রিজ নির্মাণের দাবি করেছেন এবং তারা বলছেন যে এখানে এই ব্রিজটি না হওয়াতে তাদের যে ব্যবসায়িকভাবে তারা বেশ ক্ষতিসাধ্য হচ্ছেন। বিশেষ করে তারা 11টি সমস্যার কথা উল্লেখ করেছেন এবং এই সমস্যাগুলোর মধ্যে হচ্ছে মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিতে উত্তরা এবং ঢাকায় যাতায়াত করা খুব কষ্টসাধ্য হচ্ছে। গর্ভবতী ও বৃদ্ধদের ফ্লাইওভারের উঠার অনেক কষ্টসাধ্য হয়। পাশাপাশি সাধারণ জনগণ এবং ব্যবসায়ীবৃন্দ প্রতিনিয়ত ছিনতাইকারীর কবলে পড়েন এই ফ্লাইওভারের উপর। এর পাশাপাশি ব্যবসায়ীদের মালামাল আনা নেওয়ার খরচ সেটি কিন্তু বেশি হচ্ছে, যার প্রভাব সাধারণ ক্রেতার উপর পড়ছে। এছাড়াও স্কুল, কলেজ এবং মাদ্রাসা অধ্যয়নরত যে ছাত্রছাত্রীরা রয়েছেন তারা উত্তরা এবং ঢাকা যাতায়াতের সময় এবং খরচ দুটি বেশি লাগছে। সময় মতো ক্লাসে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। বেইলি ব্রিজ যেই দুটি রয়েছে এখন অস্থায়ীভাবে, সেই দুটি মেরামত না করার ফলে কিন্তু প্রতিদিনই রিক্সা, ভ্যান সহ সাধারণ যে অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর ফলে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এই যে বাজারটি কিন্তু বেচাকেনা একেবারেই কিন্তু স্থবির হয়ে পড়েছে। ব্যবসায়ীরা কিন্তু বেশ গত 1 বছর ধরে কিন্তু লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছেন। যে কারণে আজকে ব্যবসায়ীরা এখানে প্রথমে মানববন্ধন করেছেন ফ্লাইওভারের উপর, পরবর্তীতে তারা ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কের যে ফ্লাইওভারের উপর সেটি তারা পুরোপুরি বন্ধ করে দেন এবং সেখানে প্রায় ঘন্টাব্যাপী তারা এখানে বিক্ষোভ করেছেন এই নতুন একটি স্থায়ী ব্রিজের নির্মাণের দাবিতে। এবং কিছুক্ষণ আগে এখন থেকে 2 থেকে 3 মিনিট আগে তারা এই অবরোধটি প্রত্যাহার করে নিয়েছেন সাময়িক সময়ের জন্য। তারা বলছেন যদি খুব দ্রুত যেন সরকারের পক্ষ থেকে যদি নতুন করে এই টঙ্গীর যে বিআরটি ফ্লাইওভারটির নিচে এবং টঙ্গীর যে তুরাগ নদীটি রয়েছে সেই নদীর উপরে যদি ফ্লাইওভার নতুন করে যদি ব্রিজ নির্মাণ না করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন। পাশাপাশি এখানে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই মানববন্ধন এবং অবরোধের সাথে কিন্তু তারা একাত্মতা পোষণ করে এখানে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন এবং এই মুহূর্তে এই যে অবরোধের ফলে যে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে তাতে কিন্তু এই পথের যাত্রীরা কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে পড়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গী থেকে সবশেষ তথ্য। টঙ্গীর তুরাগ নদীতে নতুন বেলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভারের উপর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। জায়গা স্বল্পতা, যন্ত্রপাতির সংকট ও অব্যবস্থাপনায় বিদেশি অপারেটর পরিচালিত চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য ডেলিভারি নিতে গিয়ে চরম ভোগান্তিতে বন্দর ব্যবহারকারীরা। এই অবস্থায় পরিস্থিতির উন্নতি না হলে এই টার্মিনাল থেকে পণ্য ডেলিভারি নেবেন না বলে কর্তৃপক্ষকে জানিয়েছে সিএন্ডএফ এজেন্টরা। এ নিয়ে আরও জানাতে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন হাজারা শিউলি। শিউলি, কি ধরনের ভোগান্তি হচ্ছে সেবা গ্রহীতাদের এবং কর্তৃপক্ষ কি বলছে? এখানে যে ভোগান্তিটা হচ্ছে সেটা হচ্ছে যে পণ্য ডেলিভারির ক্ষেত্রে সিএনএফ এজেন্টদেরকে প্রায় 1 থেকে 2 দিন অপেক্ষা করতে হচ্ছে। সাধারণত পণ্য ডেলিভারি আগে সিএনএফ এজেন্টরা একদিন আগেই সেটার ইনডেন্ট বা ডেলিভারি অর্ডারটা দিয়ে থাকেন, তারপর তারা সেই ইয়ার্ডে যান, যাবতীয় কাস্টমসের শুল্ক পরিশোধ সহ অন্যান্য যেসব অনুমোদন আছে সেগুলো সম্পন্নের পর তারা পণ্য ডেলিভারি নিতে যান কাভার্ড ভ্যান বা ট্রাক নিয়ে। কিন্তু এখানে দেখা যাচ্ছে তারা অভিযোগ করছেন যে তাদের যেমন যন্ত্রপাতি সংকট রয়েছে, দক্ষ শ্রমিকের সংকট রয়েছে, তেমনি একইভাবে তাদের একই সাথে যে পণ্য ওঠানামা, শিপমেন্ট, লোডিং, আনলোডিং এবং ট্রাকে পণ্য তোলায় সেই যে জায়গা, সেই জায়গারও সংকট রয়েছে এবং তাদের পূর্ণাঙ্গ যে ব্যবস্থাপনা সেখানেও বেশ অব্যবস্থাপনার কারণে তারা আসলে সময় মতো পণ্য ডেলিভারি নিতে পারছেন না এবং সেক্ষেত্রে তাদের 1 থেকে 2 দিন অপেক্ষা করতে হচ্ছে। তো এখানে আমদানিকারক এবং রফতানিকারক দুই পক্ষই তারা ভোগান্তি পোহাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু অনেক রফতানিকারক দাবি করেছেন যে এই কারণে যে তারা সময় মতো আইসিডিগুলোতে এখানে পণ্য আসার পর সেগুলো লোড না হওয়ার কারণে শিপ মিস করেছেন এবং তাদের কারো অর্ডারও ক্যান্সেল হওয়ার উপক্রম হয়েছে এবং সেই সাথে যেহেতু তারা সময় মতো পণ্য ডেলিভারি নিতে পারছেন না, এখান থেকে তাদের যেহেতু নির্দিষ্ট সময়ে যে ফ্রি টাইম আছে 4 দিন আর বেশি অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের জরিমানাও ঘুরতে হচ্ছে বাড়তি। যেহেতু বন্দর কর্তৃপক্ষ এখন কিন্তু 4 দিনের ফ্রি টাইমের পর কন্টেনার ইয়ার্ডে থাকলেই 4 গুণ বেশি জরিমানা আরোপ করছে। তো সব কিছু মিলে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তাই তারা দাবি করছেন যে দ্রুত যেন এইসব অবস্থাপনাগুলো দূর করা হয়। শুরুতে কিন্তু 2024 সালে জুনে এই টার্মিনালটি সৌদি আরবের রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল এই টার্মিনাল পরিচালনার কার্যক্রম শুরু করে গত বছরের জুনে এবং প্রথম দিকে তারা শুধু রফতানি কন্টেনারে হ্যান্ডলিং করেছিল। এখন তখন চাপ কম থাকায় তাদের খুব বেশি সমস্যা হয়নি।
এবং চলতি বছরে মে মাসে তারা আমদানি কন্টেনার হ্যান্ডলিং করে এবং আমদানি এবং রফতানি দুটো কন্টেনার হ্যান্ডলিং করার এবং সেগুলোর যে কার্যক্রম সেই কার্যক্রম সম্পন্ন করার মতো পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট, অবকাঠামো এবং লোকবল এবং যন্ত্রপাতি কোনোটি তাদের নেই। এবং এখনও শুধু যেসব গিয়ার্ড ভেসেল বা গিয়ার্ড জাহাজ যেগুলোতে ক্রেন আছে সেসব জাহাজই এখানে ভিড়ছে এবং যখন একটির বেশি জাহাজ ভিড়ে তখন কিন্তু তাদের আর সেগুলো সামাল দেওয়ার মতো সক্ষমতা থাকে না। এবং এই কন্টেনার টার্মিনালটিতে শুরু থেকেই কথা ছিল যে এটি আরেকটি ইয়ার্ড থেকে এখান থেকে পণ্য ডেলিভারি দিবে না, তারা আরেকটি ইয়ার্ড যেটি 1 থেকে 2 কিলোমিটার দূরে সাউথ কন্টেনার ইয়ার্ড সেখান থেকে তারা পণ্য ডেলিভারি দিবে। কিন্তু এই সংক্রান্ত যে অনুমোদন সেই অনুমোদনটি তারা এখনও পায়নি এবং চট্টগ্রাম কাস্টমসে সেটি প্রক্রিয়াধীন আছে এবং তারা বলছে যে হচ্ছে ওই সাউথ কন্টেনার ইয়ার্ড থেকে যখন তারা পণ্য ডেলিভারি অনুমোদন পাবে তখন তাহলে এই সংকটটা অনেকটাই কেটে যাবে, তখন কিন্তু আর এই যে বর্তমানে যে সংকট চলছে সেটি আর থাকবে না। তো এই বিষয়ে আসলে সিএনএফ এজেন্টরা তাদেরকে 7 দিনের সময় দিয়েছেন এবং তারা বলছেন দ্রুততম সময়ের মধ্যে যেন এসব সংকটের সমাধান করা হয়। তো এই ছিল আমার কাছে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল থেকে সবশেষ। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনালে পণ্য ডেলিভারি নিতে চরম ভোগান্তিতে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হাজেরা শৈলী। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সার, এতে ধান চাষে বেড়েছে খরচ। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, কেন বেশি দামে বিক্রি হচ্ছে সার এবং কৃষকদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা আসলে কি অভিযোগ করছেন? রাতে কৃষকদের সাথে কথা হয়েছে। কৃষকরা বলছেন যে এই যে বাজারে সংকট দেখিয়ে, সারের যে সংকট সেটি দেখিয়ে কিন্তু এই যে ডিলাররা বাড়তি দামে আসলে একটি সিন্ডিকেট করে বাড়তি দামে তারা কিন্তু সারগুলো বিক্রি করছেন। এতে আসলে এবং এছাড়াও যে সার কিনতে গিয়েও কিন্তু যে ডিলাররা এই কৃষকদের সাথে কিন্তু দুর্ব্যবহার করছেন, এরকমই আসলে অভিযোগ রয়েছে। এতে আসলে কৃষকরা বলছেন যে বস্তাপ্রতি যে 200 থেকে 300 টাকা বেশি দামে সব ধরনের সার কিন্তু তারা কিনতে বাধ্য হচ্ছেন এবং এতে কিন্তু যে ধান চাষে কিন্তু যে কৃষকের যে বাড়তি কিন্তু ধান চাষে খরচ বেড়ে যাচ্ছে, এতে কৃষক কিন্তু ধান চাষে কিন্তু তারা যে সেটি কিন্তু তারা ধান চাষে কিন্তু আগ্রহটা আসলে কমছে, এরকম আসলে বিষয় কৃষকরা বলছেন যে এই যে সরকারি যে মনিটরিং সেটি কিন্তু জোরালোভাবে আসলে দরকার এবং তাহলেই সারের দাম কিন্তু আসলে কমে যাবে এবং সারের দামকে তারা কিন্তু সহজেই তারা সারগুলো কিনতে পারবেন। এবং এছাড়াও যে খুচরা বাজারে আমি দেখেছি যে ইউরিয়া সহ সব ধরনের সারে কিন্তু কেজি প্রতি 5 থেকে 10 টাকা আসলে তারা বেশি দামে তারা এই সারগুলো বিক্রয় করছেন এবং যে যার মতো ইচ্ছা মতো আসলে তারা কিন্তু এই সারগুলো বিক্রয় করছেন। এই নিয়ে আমি কথা বলেছি বাজার যে মনিটরিং যা কর্মকর্তা সোজাত আহমেদ খানের সাথে। তিনি বলছেন যে প্রতিদিনই কিন্তু এই যে সারের দাম কমানোর জন্য কিন্তু তারা প্রতিদিনই বাজার মনিটরিং সেটি তারা নিয়মিত করছেন এবং সেখানেও কিন্তু জরিমানার যে বিষয়টি সেটিও আসলে তারা করছেন। তবুও যে সারের দাম যে কমার যে বিষয়টি সেটি আসলে উল্লেখযোগ্য নয় বলেও আসলে কৃষকরা দাবি করছেন। কৃষকরা বলছেন যে এই যে এমনিতেই আসলে অন্যান্য যে কীটনাশক সহ অন্যান্য যে ধান চাষ সহ অন্যান্য যে চাষ সেটা কিন্তু আসলে খরচ কিন্তু বেড়েছে এবং শ্রমিকের যে শ্রম মূল্য কিন্তু আসলে বেড়েছে। এই সব মিলে আসলে তারা বলছেন যে এরকম এতে যদি বাড়তি দামে যদি সার কিনতে হয় তারা কিন্তু এটা বিপাকে পড়েন। এই নিয়ে আমি কথা বলেছি একটু আগেও কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন যে বাজারে যাতে সারের দাম যাতে বৃদ্ধি না করতে পারে এবং কোনো সিন্ডিকেট যদি সৃষ্টি হয় সেটি আসলে তারা বাজার মনিটরিংয়ের মাধ্যমে কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন এবং তারা মাঠ পর্যায়ে কিন্তু তার জেলা প্রশাসনের কর্মকর্তারা তারা কাজ করছেন। এইরকম আসলে বিষয় রয়েছে। এছাড়াও একটু বলে রাখি যে মূলত যে সারের দামের যে বৃদ্ধির কারণে কিন্তু সব ধরনের যে চাষে কিন্তু খরচ বেড়ে যায়। এতে যে তারাও কিন্তু যে এই যে এতে বেড়ে গেলে কিন্তু যেরকম এই সারে কিন্তু সবজি সহ অন্যান্য যে ফসল সেগুলো কিন্তু চাষ এবং এই দাম বেড়ে গেলে কিন্তু এটি কিন্তু বাজারেও কিন্তু সেইটি আসলে মূল্য বেড়ে যায়। এতে কিন্তু হিমশিম খান যে যারা ক্রেতা রয়েছেন বা তারা কিন্তু আসলে হিমশিম খান, এরকম আসলে বিষয় রয়েছে। রাত্রি এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। কুষ্টিয়ার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সার, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মেজবাউদ্দিন পলাশ। শেরপুরে বেড়েছে ডাল ও মশলার দাম। মসুর ও মুগ ডালের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়া এলাচের দাম কেজিতে 800 টাকা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। মশলা ও ডাল জাতীয় পণ্যের দাম বাড়ার কারণ কি, বিক্রেতারা কি বলছেন?
রাতে আমরা দেখেছি যে হঠাৎ করে কিন্তু শেরপুরে বেশিরভাগ ডাল জাতীয় এবং মশলা জাতীয় পণ্যের দাম কিছুটা বেড়েছে। তো আমি যদি আজকের বাজার দরটি জানি, আমি যেখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে নয়নী বাজার, এবং আমার পেছনে বেশ কয়েকটি দোকান খুচরা পর্যায়ে তারা কিন্তু মশলা এবং ডাল জাতীয় পণ্য তারা নিয়মিত বিক্রি করে থাকেন। তো আমরা দেখেছি যে যেখানে ছোট মসুরের ডাল বিক্রি হচ্ছিল 130 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজার 160 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে বড় মসুরের ডালও কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়ে 90 টাকা থেকে 100 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া মুগ ডাল আমরা দেখেছি যে 110 টাকা থেকে 20 টাকা বৃদ্ধি 130 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে মশলাজাতীয় যে সকল পণ্য রয়েছে সেগুলিতেও অনেকটা দাম বৃদ্ধি পেয়েছে। আমি যদি আজকের বাজার দরটি জানাই, যেমন আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে দারুচিনি বিক্রি হচ্ছিল 450 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 550 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া এলাচ বিক্রি হচ্ছে 4000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 4800 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমেছে জিরার দাম। জিরা আমরা দেখেছি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 600 টাকা কেজি, সেটি কিন্তু আজকে বাজারে 550 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তবে কিশমিশের দাম কিছুটা বেড়েছে। কিশমিশ আমরা দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 550 টাকা কেজি, সেটি কিন্তু আজকে বাজারে 50 টাকা বৃদ্ধি পেয়ে 600 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। লবঙ্গ আমরা দেখেছি 100 টাকা কেজি প্রতি বেড়ে 1200 টাকা থেকে 1300 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া তেজপাতা আমরা দেখেছি, তেজপাতা আজকের বাজারে 100 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা থেকে 160 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো হঠাৎ করে মশলা জাতীয় এবং ডাল জাতীয় যে সকল পণ্য দাম বৃদ্ধি পেয়েছে, সেই বিষয়ে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত ডলার রেটের বৃদ্ধির কারণে এবং সরবরাহ সংকট অনেকটা বাজারে রয়েছে, এর জন্যই হচ্ছে মূলত তারা অনেকটাই খুচরা পর্যায়ে তাদেরকে বেশি দামে বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা বলছেন যে তারা বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকা সহ বিভিন্ন যে পাইকারি যে মোকাম রয়েছে সেখান থেকে তারা বেশি দামে এই মশলা জাতীয় এবং ডাল জাতীয় পণ্য বিক্রি তারা কিন্তু কিনে আনছেন। বিশেষ করে পরিবহন খরচ এবং শ্রমিক খরচ সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলে তারা যে পরিমাণ খরচ তাদের হচ্ছে সেই বিষয়ে তারা মিল রেখে খুচরা পর্যায়ে তাদেরকে কিন্তু কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তো তারা বলছেন যে ব্যবসায়ীরা বলছেন যে যদি খুচরা পর্যায়ে দাম কিছুটা কমে যায় এবং এই সরবরাহ সংকট যদি কমে যায়, তাহলে হয়তো অনেকটাই ক্রেতাদের নাগালের মধ্যে এই ডাল জাতীয় এবং মশলা জাতীয় পণ্যের দাম থাকবে। তো আমরা দেখেছিলাম যে সকাল থেকে অনেক ক্রেতাই তাদের প্রয়োজনের তুলনায় অনেকটাই কম কিনে এই মশলা জাতীয় পণ্য এবং ডাল জাতীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে কিন্তু তারা অনেকটাই কম কিনে তারা বাড়ি ফিরছেন। তো আমি বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছেন। ক্রেতারা জানিয়েছেন যে নিত্য প্রয়োজনীয় খাদ্য তালিকায় কিন্তু অন্যান্য উপাদানের মধ্যে কিন্তু মশলা জাতীয় পণ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা বলছেন যদি কৃত্রিম সংকট যেন তৈরি করা না হয়। তো রাত্রে এই ছিল শেরপুর থেকে আমার কাছে মশলা জাতীয় এবং ডাল জাতীয় পণ্যের দরদামের সর্বশেষ তথ্য। শেরপুরের বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন জাহিদুল খান সৌরভ। নোয়াখালীর পৌর এলাকায় স্বামী, শাশুড়ি ও দেবরকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে 7 থেকে 8 যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগীর স্বামী। বিষয়টি জানাজানি হলে রোববার দুপুরে অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীর পা ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নোয়াখালী থেকে নাসিম শুভর তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। গেল শুক্রবার সকালে সুবর্ণচরে শ্বশুরবাড়ি থেকে রাগ করে মাইজদি চলে আসেন ভুক্তভোগী নারীর স্বামী। পরে ওই নারী তার স্বামীর সঙ্গে কথা বলতে সেখানে গেলে পৌরবাজার এলাকায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় হানিফ সহ 2 জন তাদের ঝগড়ার সুযোগ নিয়ে বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়ে স্বামী স্ত্রী 2 জনকে পৌরবাজারের পরিত্যক্ত একটি ভবনের 2য় তলায় নিয়ে যায়। এ সময় তার স্বামীকে আলাদা রুমে আটকে রাখা হয়। এক পর্যায়ে ভুক্তভোগীর স্বামী তার মা ও ভাইকে বিষয়টি জানালে ঘটনাস্থলে আসেন তারাও। পরে তাদের সবাইকে আটকে রেখে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় হানিফ, কামরুল ও হামিদ সহ বেশ কয়েকজন যুবক। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই নারী 2য় তলার ছাদ থেকে লাফ দেয়। পরে ভুক্তভোগী নারীর পা ভেঙে গেলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পালিয়ে যায় অভিযুক্তরাও। আমার হাজবেন্ডের আরেক জায়গায় নিয়ে যায়, আমার এক জায়গায় বন্দি করে। বন্দি করার পরে আমার গা রুন্না টুন্না সব খুলিয়ে এলার পরে আমি মিশা কথা কই, ফোনের কানের দরদরি কই, মানরা কই, এই কথা কই। আমি রুমতে অনেক কষ্ট করার পর আমি নিজের ঘাম লোক যুদ্ধ করে এলের রাতের তো আমি বাসি বাইরে চলে আসছি। ইজ্জত ভাসানের লাই আমি কি রেসে লাভ দিছি, আমি তাকাইও নই, আমি উঠলে কি মরমো না বাঁচবো। ঘটনা জানাজানি হলে বাজার কমিটি থেকে ডাকা হয় মিটিং। এ সময় হানিফ ও কামরুলকে কৌশলে মিটিংয়ে নিয়ে আসা হলে তাদের গ্রেফতার করে পুলিশ। আমি আমার মতো করে আমি আমার লোকজন সেট করছি এদেরকে বাজারে আসলে আটক করার জন্য। এর ফাঁকে আমি একটা ফাঁদছি যেন এদেরকে ধরা যায়। আমি আসছি, আসার পরে আমি আপনাদেরকে খবর দিছি, পুলিশে খবর দিছি। ধর্ষণ চেষ্টার ঘটনায় রোববার রাত 11টার দিকে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী। এ সময় 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। পুরো মার্কেটের সামনে স্বামী স্ত্রী 2 জনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ সৃষ্টির মধ্যে এক পর্যায়ে 2 থেকে 3 জন লোক এসে তাদেরকে বলে দিয়ে উপরে
দোতলার উপরে রুমে নিয়ে যাবে, ওখানে তাদের স্বামী স্ত্রী বিষয়টা সমাধান করে দিবে। তখন তাদের কথা শুনে এই দুজন তাদের সাথে পর মার্কেট দ্বিতীয় তলা যায়। এরা কৌশলে স্বামীকে ফিতে কেটে রুমে ঢুকে ফেলে মহিলাকে অন্য একটা রুমে নিয়ে যায়, তার সাথে দেখানোর চেষ্টা করে। মহিলা ওদের থেকে বাঁচার জন্য লাফ দিয়ে পড়ে আহত হয়। এ বিষয়ে হেজারপ্রাপ্তি সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শামীমা রহমান শাম্মী, এখন। এদিকে চট্টগ্রামে 14 বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 2 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার নারী ও শিশু নির্যাতন আদালতে নিলে তাদের কারাগারে পাঠান বিচারক। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে রাত 2:30টা পর্যন্ত জেলার আনোয়ারার বটতলী ইউনিয়নে পরিত্যক্ত টিনশেড ঘরে আটকে রাখে ভুক্তভোগীকে। এ সময় শাহজাহান, নাইম ও ওমর ফারুক নামে 3 যুবক একাধিকবার ধর্ষণ করে ভুক্তভোগীকে। পরবর্তীতে হাসমন আক্তার নামে এক নারী ধর্ষণের আলামত বিনষ্ট করে এবং ঘটনা প্রকাশ না করতে প্রলোভন এবং ভয়ভীতি দেখায়। এই ঘটনায় শনিবার আনোয়ারা থানায় 4 জনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগীর পরিবার। অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়। বাকি 2 জনকে গ্রেপ্তারে অভিযান চলছে জানায় পুলিশ। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের 2য় দিন চলছে আজ। সেখানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। And ready to have the election. So we announced the election in the first half of February 2026. Interim government will be replaced by an elected government. We hope we can work out a solution to the Rohingya problem to let them go back to their own home. As a part of this transition process that we are going through, it will be complete when we see we have also achieved this goal, to have all our Rohingya guests to return to their own home in their own environment. On the 8th Rohingya Genocide Remembrance Day, with a heavy heart, I draw your attention to the forced displacement of Rohingyas and their exodus to Bangladesh from Myanmar. In a spate of only few weeks, in August 2017, around 800,000 Rohingyas crossed into Bangladesh. They came to Bangladesh to save their lives. Unfortunately, the barbaric attack and persecution still persists. Hence, we see fresh arrivals at our doorsteps every day. On this fateful day, it is our moral responsibility to take the right side of history and stop the armed actors from carrying out their horrible design of ethnic cleansing of the entire Rohingya population. It will be a historic blunder if we wait for seeing the very last Rohingya living Rakhine. We cannot let it happen. International commitment is to help the Rohingyas to go back to their own home. When Secretary General came in March here to be with the Rohingyas during the month of fasting, and he himself gone through the fasting for the whole day and meet for iftar, breaking of the fast, with nearly 100,000 or 150,000 Rohingyas around him, giving them hope
that the world is with them and help them to go back to their home and celebrate those festivals like Eid al-Fitr back home rather than here in the camps. We see fearful and shuttered eyes of Rohingya women and men when they appear at our doorsteps with horrific stories. Stories include, among others, systematic persecution, denial of nationality, forced deportation, mass killing, rape, inhuman torture, destruction of their properties in arson, and so on and so on. That is why in 2017, and even before that, Bangladesh opened its border to the Rohingya in a humanitarian gesture to save their lives despite resource and capacity constraints. This manifests our empathy and compassion towards fellow human beings during their gravest humanitarian crisis. We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence, we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. Excellencies and distinguished guests, I acknowledge the continued support, assistance, and solidarity of the donors, our partners, UN agencies, international organizations, and friends across the globe to the Rohingyas sheltered in Bangladesh. We greatly value your compassion and continued partnership for the Rohingyas. Your continued support will remain pivotal and exigent until they return home. Bangladesh now hosts 1.3 million forcibly displaced Rohingyas from Myanmar. That makes Cox's Bazar the largest refugee camp in the world. In addition, around 32,000 new babies are born each year in these camps. On the contrary, only less than 500,000 of them are living in Myanmar. This picture manifests that due to continued persecution, Rohingyas continue to leave Myanmar. During last 8 years, people of Bangladesh, in particular the host community here in Cox's Bazar, have been making tremendous sacrifices. The impact on our economy, resources, environment, and ecosystem, society, and governance have been huge. I thank our host community and the people of Bangladesh for their wholehearted support and enormous sacrifices for the Rohingyas. We don't foresee any scope whatsoever for further mobilization of resources from our domestic resources, given our own challenges. Rohingya issue and its sustainable resolution must be kept alive on the global agenda as they need our support until they return home. In that spirit of solidarity, during the last Ramadan in March this year, the Secretary General of the United Nations, Antonio Guterres, and I joined with over 100,000 Rohingyas in an iftar in Cox's Bazar, as I mentioned before. I take this occasion to thank the Secretary General on behalf of all the Bangladeshis and all the people in the camp and all the Rohingyas, wherever they are. রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কক্সবাজারে চলছে আন্তর্জাতিক সম্মেলন। সেখানে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
মিল্কি হোয়াইট মাশরুম চাষ করে সফলতা পেয়েছেন মাগুরার বাবুল আখতার নামে এক ব্যক্তি। অন্যান্য মাশরুম চাষে সাফল্যের পর এবার গরমে মিল্কি মাশরুম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এমনই দেশের বিভিন্ন এলাকা থেকে চাষিরা ভিড় করছেন তার ড্রিম মাশরুম সেন্টারে। বিশ্বজিৎ বাপের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন বিস্তারিত। মাশরুম অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। আছে ঔষধি গুণ, প্রোটিন, ভিটামিন বি, সি এবং ডি সহ অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা। ডায়াবেটিক রোগীদের জন্য বেশ উপাদেয় খাবার মাশরুম। অভিজাত রেস্তোরাঁতেও রয়েছে এর ব্যাপক চাহিদা। এতে দিন দিন বাড়ছে দৃষ্টিনন্দন এই সবজির বাজার। মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামের বাবুল আক্তার বিস্তীর্ণ জায়গা জুড়ে গড়ে তুলেছেন মাশরুমের খামার। শীত মৌসুমে সফলতার পর এবার গরমেও চলছে উৎপাদন। মিল্কি হোয়াইট নামের এই মাশরুম চাষ করে সফল হয়েছেন উদ্যোক্তা বাবুল আক্তার। এটা হচ্ছে আমাদের মিল্কি মাশরুম। আমরা বাংলাদেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে মিল্কি মাশরুম এখানে উৎপাদন শুরু করেছি। তো আমরা মাংসালো মাশরুম দেখি বাংলাদেশে এবং সারা পৃথিবীতে চাহিদা বেশি রয়েছে। টিস্যু কালচার করে বীজ উৎপাদন, শুকনো ও কাঁচা মাশরুম বাজারজাত ও প্রক্রিয়াজাতকরণ করা হয় এই মাশরুম সেন্টারে। এখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 300 শ্রমিকের। আমার এখানে লেবার আছে 200-র অধিক, প্রায় 300 মতন। যাতে মানুষ যাতে এইটা দেখেই যাতে জিনিসটা খাইতে পারে, এগুলো খাবার উপযোগী করি আমরা। মাশরুম চাষ দেখতে ও প্রশিক্ষণ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাশরুম প্রেমী ও উদ্যোক্তারা ছুটে আসছেন এই খামারে। আমি সিলেট থেকে আসছি। মূলত আমাদের যে বর্তমানে যেটা নাম শুনেছি যে মিল্কি মাশরুমটা, তো এটা মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের এখানে মোটামুটি একটা ভালো সাড়া পাইতেছে। আর এখন আমরা ট্রেনিং এর জন্য আসছি মাগুরাতে। আমি একজন তরুণ উদ্যোক্তা। আমি আসছি এইখানে মাশরুম প্রশিক্ষণ নেওয়ার জন্য। বাবুল আক্তারের যে মাশরুম ডিম সেন্টারে এসেছি আমরা। সিলেট থেকে 25 জনের একটা ব্যাচ আমরা এসেছি। আমরা মিল্কি মাশরুম নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আমি এখানে এসেছি গিয়ে হাতে কলমে শেখার জন্য, মাশরুমকে আরো ভালোভাবে জানার জন্য। মাশরুম উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য ড্রিম মাশরুম সেন্টারের সাথে যৌথভাবে কাজ করছে কৃষি বিপণন অধিদপ্তর। এখান থেকে মাশরুম বীজ তৈরি করে আমরা সারা বাংলাদেশে যারা মাশরুম চাষ করতেছে তাদেরকে বীজ সাপ্লাই দেব এবং তাদের উৎপাদিত মাশরুম আমরা ড্রিম মাশরুম সেন্টার ক্রয় করে এটি আবার বিপণন ব্যবস্থা করব। এবং আমরা এখন মাশরুম থেকে প্রসেস করে আসছি। আমাদের সার্বিক সহযোগিতায় আছে কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্প। ড্রিম মাশরুম সেন্টার সারা দেশের একটা অনুকরণীয় মাশরুম প্রশিক্ষণ সেন্টার। তার এই মাশরুম সেন্টারে এখন গ্রীষ্মকালীন ঋষি মাশরুম, মিল্কি মাশরুম চাষ হচ্ছে। এছাড়া সে 200 স্কয়ার ফিটের একটি কোল্ড স্টোরেজ তৈরি করছেন। সেখানে সে বিদেশ থেকে মাশরুম এনে চাষ করবেন। মাশরুম চাষে সাফল্যের জন্য কয়েকবার জাতীয় পুরস্কার পেয়েছেন উদ্যোক্তা বাবুল আক্তার। এখন মাগুরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। বিকাল 4টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের পর আগামী 28 আগস্ট নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে ছাত্র শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করলেও এখনও ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্যানেল ঘোষণা করতে পারেনি। এই ছিল এখন জনপদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।